experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। ভালোবাসি। প্রীতমও ক্লান্ত স্বরে বারবার শুনতে চাইতো সেই শব্দখানা। একদিন প্রীতম হুট করে কান্না করে আবদার ছুড়ল, সে একটিবার জড়িয়ে ধরতে চায় তাকে। এটা না চাইতেও বাধ্য হলো, শুধু প্রীতমের ভালোর জন্য, সে একটু শান্ত হবে এই জন্য। কিন্তু সেদিন প্রীতম শুধু জড়িয়েই ধরে শান্ত হয়নি, বরং মতের বিরুদ্ধে গিয়ে ওষ্ঠে ওষ্ঠ মেলাল ঐশীর। ওটাই ছিল তাদের প্রথম এবং শেষ ছোঁয়া। এরপর থেকেই সরে যেতে লাগলো প্রীতম, কেন জানা নেই। ঐশীকে উন্মাদ করে নিজেই একদিন বলল তার প্রেমিকা চায় প্রীতম যাতে ঐশীকে রাখি পরিয়ে নিজের বোন বানিয়ে নেয়। ঐশী সেবারও প্রীতমের কান্নায় ভুলল, বুকের ভেতর পাহাড় সমান কষ্ট রেখে রাখি পরালো তার হাতে। যাকে নিয়ে একটা সময় স্বামী নামক সম্পর্কটার স্বপ্ন দেখত, তাকে এক নিমিষেই নিজের ভাই বানাতে হলো। পৃথিবীর মধ্যে শুদ্ধ ভাই বোনের সম্পর্কটাকে কলঙ্কিত করে ছাড়লো তারা। ঐশী প্রীতমকে সুখী দেখতে চায় বলে, আর প্রীতম নিজের প্রেমিকাকে নিয়ে সুখী থাকতে চায় বলে। সেদিন সব শেষ হয়ে যাওয়ার পরেও যেন কিচ্ছু শেষ হয়নি। প্রীতমের সেই প্রেমিকা ঐশীকে মেসেজ করলো কয়েকটা, যাতে ছিল কিছু নিকৃষ্ট গালি, কয়েকটা অভিশাপ। ঐশী উত্তর দিল না ওই মেয়ের, শুধু সবটা দেখালো প্রীতমকে। ঠিক সেই মুহূর্ত থেকে প্রীতমের ভালো থাকার রূপটা পরিবর্তন হয়ে গেল। সে সেদিন বলল তার জীবন নাকি শেষ হয়ে যাচ্ছে এই ঐশীর কারণে। ঐশী নাকি দায়ী তার আর তার প্রেমিকার মধ্যে ফাটল ধরানোর জন্য। সেদিনের পর আর কথা হয়নি তাদের। দিনে দিনে নানাভাবে জানতে পারল প্রীতম বহু নারী দেহে আসক্ত। ঠিক তখনই ঐশী বুঝল সেও ছিল প্রীতমের একটা টোপ মাত্র। আর সহ্য হলো না ঐশীর। ডিপ্রেশন মেয়েটাকে এক জ্বলন্ত লাভায় পরিণত করল। ভেবে নিল নিকৃষ্ট প্রীতমটাকে আর এই পৃথিবীর আলো দেখতে দেওয়া যাবে না। করলেও তাই। বেশ কাঠখড় পুড়িয়ে একজনকে দিয়ে ওর খাবারে বিষ মেশালো। আর এর পরে প্রীতমের ভাবলীলার সাঙ্গ। ঐশী কি কোনো ভুল করেছিল বেলি? পুরো গল্পটা বেশ মনোযোগ দিয়ে শোনার পর বেলি উত্তর দিল, না, ঐশী কোনো ভুল করেনি, কিন্তু আমি যে তা পারবো না নতুন মামি। রাহুলের সাথে আমার গত 1 বছর আগেই পরিচয় হয়েছে। আমি প্রথমে পাত্তা দেইনি, বিশ্বাস করো নতুন মামি। কিন্তু ও আমার জন্য নিজেকে শেষ পর্যন্ত করতে চেয়েছিল। সারাক্ষণ আই লাভ ইউ বলে, আই লাভ ইউ বেলি বলে বলে কানটা পচিয়ে দিত। ওর এইসব পাগলামো দেখে আমিও রাজি হই সম্পর্কে যাওয়ার জন্য। সব ঠিকঠাকই ছিল। গত পরশু আমি ওকে আরেকটা মেয়ের সাথে দেখি রাস্তায়। কল করতেই বলল কাজে আছি, পরে কল দিচ্ছি। আসলে ও আমার থেকে একটু সামনেই ছিল। হোটতলা রিক্সায় বসে দুজনাকে। কাল রাতে আমি ওকে ফোন করে বলে দিয়েছি এই সম্পর্কে আমি আর থাকতে চাই না। ও ও প্রথমে পাগলামি করলেও আজ সকালে দেখলাম ও আমাদের কিছু ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে ওর সাথে সম্পর্ক রাখার জন্য। আমি কি করব বুঝতে পারছি না। তাই তো তখন ওভাবে। বেলিকে থামিয়ে অভ্রা বলে উঠল, তাই তখন কাঁদতে কাঁদতে সবার সামনে জানিয়ে দিচ্ছিল সবটা। বেলি ওপর নিচ মাথা নাড়ল। অভ্রা আবারও বলল, বোকা মেয়ে, তুমি এই সমাজকে এখনো চিনে উঠতেই পারোনি। পুরো বাড়িতে লোকজন ভর্তি, তার উপর গ্রামের বাড়ি। তুমি যদি তখন ওসব বলতে, তখন তো সবাই রাহুলকে নয় বরং তোমাকেই খারাপ ভাবতো। সবাই তো আর নিজের পরিবারের মতো বুঝবে না বেলি। বেলির মুখটা ছোট হয়ে এলো। করুণ চোখে অভ্রার দিকে তাকিয়ে বলল, আমার জন্য যে তুমি সবার কাছে খারাপ হলে। অভ্রা উপর উপর এক হাসি দিল, গা ছাড়া ভাবে বলল, ধুর, আমায় নিয়ে ভেবো না তো তুমি। এই গ্রামে আমি কি আর সবসময় আসবো নাকি? লোকে একবার বলেই থেমে যাবে। কিন্তু এটা তো তোমার মায়ের মামার বাড়ি, তাই না? আর যদি তোমায় নিয়ে গ্রামে কিছু রটতো, তাহলে তো তোমার মাও আর কখনোই বাড়িমুখো হতো না, তাই না? আমার কথা ভেবে তুমি এতটা সমস্যায় পড়লে? অভ্রা জোর দিয়ে হেসে বলল, আরে বললাম না আমার কিচ্ছু হবে না, এই যে আমি ঠিক আছি। আচ্ছা, বড়রা যদি তোমাদের বিয়েটা ভেঙে দেয়? মুখের হাসিটা হুট করেই সরে গেল অভ্রার। দূর আকাশের পানে তাকিয়ে চোখ বুঝতেই চোখের পাতায় ভেসে এলো উষ্ণের নির্মল হাসি মাখা মুখখানি। আস্তে করে বেলিকে উত্তর দিল, তাহলে সেটা আমার ভাগ্যের লিখন। কষ্ট হচ্ছে না তোমার? অভ্রা আবারও তাকালো বেলির দিকে, মুচকে এক হাসি দিয়ে বলল,
হাসছি যে দেখছো না, কষ্ট হচ্ছে না? বেলি একদৃষ্টিতে তাকিয়ে থাকে আনমনেই বলে উঠল, তোমার হাসি অনেক সুন্দর নতুন মামি। সবসময় হাসো না কেন? মিথ্যে জিনিস কতক্ষণ নিজের মধ্যে ধারণ করে রাখা যায় বলো তো? মানে? মানে কিছু না, তুমি কি ভাবলে তাই বলো। আর একটা ঐশীকে আমি বাস্তবে দেখবো? আমি কিভাবে কাউকে খুন করব? হেসে দিল অভ্রা, বলল, আরে ওটা তো একটা গল্প ছিল, আমরা কেন খুন করতে যাব? শুধু একটু শিক্ষা দেব তাকে। বেলি উদ্যোগী হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? সব বলবো, তার আগে বলো তো, সামনে গেলে আবার ভালোবাসা টানে দুর্বল হয়ে পড়বে না তো? বেলি দ্রুত দুই দিকে মাথা নাড়ল। অভ্রা বলল, গুড। জীবনে প্রতিটা মেয়েকেই এভাবে শক্ত হতে হবে, বুঝলে? প্রথম থেকেই। আজ তুমি প্রথম থেকে শক্ত নও বলেই রাহুল এতটা আশকারা পেয়েছে। বেলি খুব মনোযোগ দিয়ে শুনলো অভ্রার কথা। সে থামতেই বেলি বলল, তুমি আমার থেকে মাত্র 2 বছরের বড় হবে হয়তো, কিন্তু তুমি অনেক ম্যাচিওর। অষ্টমামা তোমাকে নয়, বরং একটা হীরা পেয়েছে বলতে গেলে। হালকা হাসলো অভ্রা। সাধারণ হলেও বেলি নামক সদ্য হৃদয় ভাঙা মেয়েটি বুঝতেও পারল না সেই হাসিটার আড়ালে লুকিয়ে কত কিছু আছে। পরদিন সকালে বেলিকে তৈরি হতে দেখে প্রীতি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস তুই? একটা কাজ আছে মা, বেরোতে হবে। বলে যা কোথায় যাচ্ছিস। একা একা যাচ্ছিস নাকি? বেলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দ্রুত চুল বাঁধতে বাঁধতে বলল, না, একা যাব না, নতুন মামির সাথে যাচ্ছি। নতুন মামি কথাটা শুনতে জ্বলে উঠল প্রীতি। দ্রুত মেয়ের কাছে এসে বাহু টেনে নিচের দিকে ঘুরিয়ে বলল, ওর সাথে যাচ্ছিস মানে? কোথায় যাবি তুই ওর সাথে? বল, কোথায় নিতে চাইছে ওই মেয়ে তোকে? বেলি বিরক্তিতে ভ্রুকুচকে বলল, মা, তুমি এমন করছো কেন? এমন করছি কেন মানে? তুই জানিস না কেন করছি এমন? ওই বাজে মেয়েটা তোকে গতকালই সামান্য... মা প্লিজ এভাবে বলো না। তুমি নতুন মামিকে, ও যা করেছে, যা বলেছে তোমার মেয়ের ভালোর জন্যই বলেছে। বেলি, এখন ভালো খারাপ আমার তোর থেকে শেখা লাগবে? মা প্লিজ, না জেনে এসব বলো না। তুমি তুমি তো কখনো একান্তভাবে আমার কিছুই জানতে চাও না। আমি জানি তুমি আমায় ভীষণ ভালোবাসো মা। কিন্তু মা, তোমার মেয়ে বড় হয়েছে, সে এখন দুনিয়া চিনছে নতুন করে। ঠিক ভুল অনেক কিছুই দেখছে। তুমি যদি আমাকে একটু বেশি একান্ততা দিতে, তাহলে তো আমি সবটা তোমার সাথে শেয়ার করতে পারতাম না মা। কিন্তু তা তুমি পারোনি। আমার মধ্যে এমন অনেক কিছুই আছে যা আমি শুধু আমার আপনজনদের বলতে চাই, সবাইকে না মা। এত আত্মীয়দের সামনে আমি কুল পাই না মা। মেয়েকে শুধু ভালোবাসলেই হয় না মা। মা মেয়ের একান্ত ব্যক্তিগত এক বন্ধুত্ব হতে হয়। কিন্তু তুমি আমার বন্ধু হয়ে উঠতে পারোনি মা। আমি আজও নির্দ্বিধায় তোমাকে কিচ্ছু বলতে পারি না। প্রীতি স্তব্ধ নয়নে তাকিয়ে আছে তার মেয়েটার দিকে। তার ছোট্ট বেলি আজ যেন সত্যি বড় হয়ে গেছে, একদম বড়দের মতো করে কথা বলছে, অক্ষি কোটরে জল লুকাতে শিখে গেছে। ভয় পাচ্ছে প্রীতি। কি হয়েছে তার মেয়েটার? হুট করে এতটা কি করে পরিবর্তন হয়ে গেল? প্রীতি উদ্বিগ্ন হয়ে মেয়ের গালে 2 হাত রেখে বলল, কি হয়েছে মা তোর? তুই এমন করে কথা বলছিস কেন? তুই তো কখনো আমাকে এমন করে বলিসনি কিছু মা। বেলি শান্ত স্বরে বলল, এখন সময় নেই মা। নতুন মামি নিচে ওয়েট করছে আমার জন্য। আজ একটা ভালো কাজে যাচ্ছি মা, পারলে আমাদের জন্য একটু আশীর্বাদ করো। বলেই পাশ কাঠিয়ে রুম থেকে বের হতে নিয়েও আবারও পেছনে ফিরে বলল, শোনো মা, নতুন মামি পৃথুলা মামির মতো নয়, সম্পূর্ণ বিপরীত। তুমি যদি পুরনো রাগ ছেড়ে দিয়ে একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। উষ্ণ মামা খুঁজে খুঁজে খাঁটি হিরে এনেছে এই পরিবারে, যাকে সবাই মিলে মাথায় তুলে রাখলেও কম হবে। আর একটাও বাক্য ব্যয় না করে বেলি দ্রুত বেরিয়ে গেল। পেছন থেকে স্তব্ধ প্রীতি শুধু তাকিয়ে দেখে গেল তার মেয়েটাকে। চিন্তারা যে আজ তাকেও ঘিরে ধরেছে। ছোটোখাটো একটা আবাসিক হোটেল রুমে বিছানায় বসে আছে বেলি আর অভ্রা। বসে থাকতে থাকতে অভ্রা আবারও বেলিকে জিজ্ঞেস করলো, কত দূর রাহুল? বললো তো, আর একটুই। পরক্ষণেই বেলি ভয়ে নিয়েই বলল, আমার খুব ভয় করছে মামি, ও যদি কিছু... ভয় পেলে তো চলবে না বেলি, এখন তো আর পেছনে ফেরা যাবে না। চুপ রইল বেলি।
একটু পরেই রুমের দরজায় ঠক ঠক করে আওয়াজ হতেই বেলি ঢোক গিলে তাকালো অভ্রার দিকে। অভ্রা তাকে আশ্বস্ত করে নিজে গিয়ে দরজাটা খুলল। সামনে দৃশ্যমান হলো রাহুল, কিন্তু অভ্রাদের পরিকল্পনার বাইরে গিয়ে রাহুল সাথে করে নিয়ে আসলো তার একটা বন্ধুকে। রাহুল বেলির সাথে অভ্রাকে ঠিক চিনতে পারলো না। ভ্রুকুচকে বেলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কে? বেলির চোখ কাঁপছে অনবরত, কাঁপতে কাঁপতে বলল, আমার নতুন মামি। রাহুল আর অন্য ছেলেটি অভ্রার দিকে তাকিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ওই যে উষ্ম মামার হবু বউ। হ্যাঁ। তা এখানে কেন? এ তো আসার কথা ছিল না। প্রশ্নটা উত্তরের পেছন থেকে অভ্রা বুকে হাত ভাঁজ করে বলল, সে তো তোমার সাথে এই ছেলেটারও আসার কথা ছিল না। রাহুল তাকিয়ে দেখলো অভ্রার ভাবমূর্তি, একটু পরেই বলল, যাই হোক, এসেছো ঠিক আছে, এখন বের হও, আমার বেলের সাথে পার্সোনাল কথা আছে। বেলি তৎক্ষণাৎ বলে উঠল, না, যা বলার নতুন মামির সামনেই বলবো। মুখের ভাব একটু পরিবর্তনশীল হলো রাহুলের। জিজ্ঞেস করলো, ঠিক আছে বলো, উত্তর কি তোমার? উত্তর একটাই, আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। ছবিগুলোর কথা ভুলে যাচ্ছ তুমি? না, ভুলিনি, সেটাই নিতে এসেছি এখন। ভালোই ভালোই দিয়ে দাও। অভ্রার কথায় রাহুল ফিরে তাকে বলল, ওই তুই ওর মামির মতোই থাক, বেশি বকলে না একদম খেয়ে দেবো বলে রাখলাম। বলেই রাহুল তার বন্ধুকে বলল, এই তামিম, একে বাইরে নিয়ে যা তো। তামিম ছেলেটা অভ্রার থেকে এগিয়ে তার হাত ধরতে নিলে অভ্রা ঠাস করে একটা চড় লাগিয়ে দিল তার গালে। তা দেখেই রাহুল দ্রুত এগিয়ে আসতে নিল অভ্রার কাছে। দ্রুত অভ্রা পাশে থাকা লাঠিটা তুলে এলোপাথারি মারতে লাগলো রাহুল আর তামিমকে। রণমূর্তি ধারণ করা অভ্রার সাথে পেরে উঠল না তারা। কি লজ্জা, কি লজ্জা! একটা মেয়ের কাছে শক্তিতে হেরে গেল দুইটা জোয়ান ছেলে। ক্লান্ত হয়ে থামলো অভ্রা, ধরে মোটা দড়ি দিয়ে বাঁধল দুজনকা। তারপর অভ্রা তাদের একদম সামনাসামনি বসে বলল, ছবিগুলো ডিলিট করবে এক্ষুনি। এই অবস্থাতেও রাহুল বলল, পারবো না। অভ্রা আর জিজ্ঞেস করলো না, উঠে গিয়ে মোটা স্কচ টেপ এনে মুখে পেঁচিয়ে দিল রাহুল আর তামিমের। এরপর নিজের ব্যাগ থেকে নতুন কেনা ব্লেডটা নিয়ে এগিয়ে দিল বেলির দিকে। বেলির হাতে তুলো নিয়ে এগিয়ে গেল রাহুল আর তামিমের কাছে। ভয়ে তার হাত পা কাঁপছে, তবু বুকের ভেতর অদম্য সাহসকে জাগ্রত করে অভ্রার কথা মতোই করে ফেললো এক বিপজ্জনক কাজ। রাহুলের গায়ের শার্ট খুলে উন্মুক্ত বুকে বড় বড় অক্ষরে লিখে দিল একটি বাক্য, আমি নারী খাদক, তাই নারী আমাকে শাস্তি দিয়েছে। তবে লেখার ক্ষেত্রে কলমের জায়গায় ব্যবহার করলো সেই ধারালো ব্লেডখানা। যন্ত্রণায় কাতরাতে থাকা রাহুলের চিৎকারও বের হচ্ছে না মুখ দিয়ে। গোঙানির শব্দ বদ্ধ রুমটার বাইরে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। অভ্রার ঠোঁটের কোণে ফুটে উঠল বিভৎস হাসি। একবার বেলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কষ্ট হচ্ছে? বেলি রাহুলের দিকে নিকৃষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলল, না, বড় তৃপ্তি হচ্ছে খুব, নিজেকে আজ স্বাধীন বলে মনে হচ্ছে। হাসলো অভ্রা, রাহুলের দিকে ঝুঁকে বলল, এবার কি ছবিগুলো ডিলিট করবি, নাকি ব্লেডটা গলায় চালাবো আমি? ভয়ে চোখ বড় বড় হয়ে গেল রাহুল আর তামিমের। যদিও এখনো পর্যন্ত তামিমকে কিছুই করেনি, তবু সে ভয় পাচ্ছে। অভ্রা মেয়েটা যে মাত্রাহীন পাগল তা বুঝতে বাকি রইল না তার। রাহুল কোনো মতে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই বাঁকা হাসলো অভ্রা। তার মুখ থেকে স্কচ টেপ টেনে খুলল অভ্রা। রাহুলের ফোনটা নিজের হাতে নিয়ে রাহুলকে জিজ্ঞেস করতে গড়গড় করে সব বলে দিল। পাসওয়ার্ড, জিমেইল সব বলতে সব কিছুই সব। অভ্রা একে একে সব কিছুই ডিসেবল করে দিল তার ফোনটা থেকে, আর কিছুই বাকি নেই। এরপর আবারও রাহুলের মুখে কস্টেপ লাগিয়ে দিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসলো অভ্রা। নিজেও ক্লান্ত সে খুব, মাথার যন্ত্রণাটা কাল থেকেই চড়া দিয়েছে, এখন তো যেন বেরিয়েই চলেছে। তার উপর সারা রাত নির্ঘুম, ক্ষতসাধ্য চিন্তারা ঘুরপাক খেয়ে গেছে সারাক্ষণ ধরে। পেটে খিদেও লেগেছে, সকালে না কেউ তার হাতে কিছু খেয়েছে আর না তাকে খেতে বলেছে, তাই তো আর খাওয়াটাও হয়ে ওঠেনি। এত ক্লান্ততা, এত চিন্তা আর সইতে পারল না তো অভ্রা। বেলি অভ্রাকে খাটের সাথে হেলান দিয়ে চোখ বুঝে বসে হাঁপাতে দেখে জিজ্ঞেস করলো, নতুন মামি, এরপর কি করবো আমরা? অভ্রা আগের মতো থেকেই বলল, অপেক্ষা। বেলি আর কিচ্ছু বলল না, পাথরের চোখে শুধু চেয়ে রইল তার অল্প সময়ের আবেগ ভালোবাসা নামক নিকৃষ্ট রাহুলের জর্জরিত শরীরটাকে। কিছুক্ষণ পরেই দরজায় আওয়াজ আসতেই ভয় পেয়ে উঠল বেলি। এই অবস্থায় কে আসলো এখন? অভ্রাকে কিছু বলার আগেই অভ্রা বলে উঠল, ভয় পেও না, পুলিশ অফিসার কৈলেশ চক্রবর্তী এসেছে।
আমাদের শুভাকাঙ্ক্ষী। কষ্ট করে খুলে দাও দরজাটা। বেলির ভয় কাটলো। উঠে গিয়ে দরজা খুলতে চোখে পড়লো সামনে দাঁড়িয়ে থাকা প্রচ্ছদকে। ভয়ে কেঁপে উঠল বেলি। 2 পা পিছিয়ে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো। মামা তুমি? প্রচ্ছদ উত্তর দিল না। রুমে ঢুকে চোখ দিল ক্ষতবিক্ষত হয়ে থাকা রাহুলের দিকে। উন্মুক্ত বুকের উপর রক্তাক্ত লেখাটা বিড়বিড় করে পড়ল বেশ কয়েকবার। আমি নারী ঘাতক, তাই নারী আমাকে শাস্তি দিয়েছে। এক মুহূর্তের জন্য মনে হলো লেখাটা ঠিক তার বুকের উপরই দাগ কেটেছে। রাহুল আর তার মাঝে যে কোনো পার্থক্য পাওয়া গেল না আর। স্তব্ধ চোখে অভ্রার দিকে তাকাতে দেখলো অভ্রাও তার দিকেই তাকিয়ে আছে। কঠোর স্বরে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? প্রচ্ছদ কথা ঘোরালো না, সত্যিটাই বলল। কাল রাতে তোমাদের কথা শুনেছি আমি, আর আজ তোমাদের ফলো করে এখানে এসেছি। অভ্রা আর বাক্য ব্যয় করলো না, চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রচ্ছদের দিকে। একটু পরেই কৈলেশ আসতেই অভ্রা দৃষ্টি সরিয়ে তাকালো তার দিকে। কৈলেশ রাহুলের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, গুড জব অভ্রা, এতটাও করে ফেলবি সেটা তা আশা করিনি আমি। অভ্রা ঠোঁট বেঁকিয়ে হালকা হাসলো। কৈলেশ আবারও বলল, 3 জন। কৈলেশ যে প্রচ্ছদকেও রাহুলের দলের ভাবছে তা বুঝতে পেরে অভ্রা তাকালো প্রচ্ছদের দিকে। কৈলেশকে উদ্দেশ্য করে বলল, কিছুটা একই কাতারেরই বলা যায়, তবে এখন এই 2 জন, উনি আমার। একটু থেমে মুখে চড়া হাসি এনে কৈলেশের দিকে তাকিয়ে বলল, বেলির মামা উনি, প্রচ্ছেদ বাসু। কৈলেশ তাকালো প্রচ্ছদের দিকে, কেমন করে যেন তাকালো। ধীরে ধীরে প্রচ্ছদের কাছে 2 পা এগিয়ে গিয়ে বলল, অনেক শুনেছি আপনার ব্যাপারে। পৃথিবীর বিশাল মাঠে আপনি একজন দারুণ খেলোয়াড়ই বটে। খেলার চাল হিসাবে আমাদের অভ্রাকে কেমন পাল্টে দিলেন? প্রত্যুত্তরে প্রচ্ছেদ কিছু বলতে পারল না, শুধু বুঝে নিল গত 2 বছর ধরে অভ্রার যন্ত্রণার সাক্ষী হয়েছে এই কৈলেশ চক্রবর্তীও। কৈলেশ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে অভ্রার দিকে তাকিয়ে বলল, আমি সামনে নিচ্ছি এদিকটা। প্রত্যুত্তরে শুধু মুচকি হাসলো অভ্রা। বেলির দিকে তাকিয়ে বলল, ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসো, আমরা বাইরে অপেক্ষা করছি। বলেই বেরিয়ে গেল হোটেলে সেই রুমটি থেকে। সাথে সাথে বেরোলো প্রচ্ছদ। কিছু দূর যেতেই পেছন থেকে প্রচ্ছদের একটা কথায় থেমে গেল অভ্রার পা। অভ্রা গো, আমাকে কি আবার তোমার করে নিতে দিবে প্লিজ? আমি এবার সত্যিই তোমায় ভেতর থেকে ভালোবেসে ফেলেছি। আজীবনের জন্য নিজের করে চাই তোমাকে। প্রধুলাকে ছেড়ে দেবো আমি, আই প্রমিস। ফিরবে তুমি আমার হয়ে? তপ্ত রোদের আলোয় থমকে থাকা অভ্রার দৃষ্টি নিবদ্ধ সামনে থাকা প্রচ্ছদের দিকে। ক্লান্ততায় ঘেরা শরীর এবং মন কোনোটাই এই মুহূর্তে প্রচ্ছদের উক্ত প্রস্তাবখানা আশা করেনি। অভ্রার দিক থেকে কোনো প্রকার উত্তর না পেয়ে প্রচ্ছদ আবারও কাতর কণ্ঠে প্রশ্ন করল, বলো না অভ্রা, হবে তুমি আমার? আমরা আবার নতুন করে সব শুরু করব, পুরনো সব ভুলে আবার আমরা নতুন করে সংসার সাজাবো। অভ্রার উত্তরের অপেক্ষায় উদিত চোখ দুটি আজ আবারও অভ্রার কঠোর সত্তাকে নাড়িয়ে দেওয়ার তুমুল ঝড় তুলেছে মনে প্রাণে। আজ আবারও নিজের চঞ্চল কিশোরী রূপটার আগমন ঘটতে চাইছে। 2 বছর আগের মতো আবারও প্রাণ খুলে ফিক করে হেসে দিয়ে বলতে ইচ্ছে করছে, এত ইনোসেন্ট কেন আপনি দা ভাই? এই জন্যই তো এত এত ভালোবাসি আপনাকে। কিন্তু সমাজে তাকে এখন অন্য এক মোড়ে এনে দাঁড় করিয়েছে। সে যে এখন আর শুধু নিজের ভেতর লুকিয়ে রাখা চঞ্চল মনের কথা শুনতে পারবে না, তার সাথে সাথে ভাবতে হবে আরও একটি পাগল পুরুষের কথা। আজকাল যে প্রচ্ছদকে দেখলেই হুট করে উষ্ণের কথা ভীষণ মনে পড়ে যায় অভ্রার। আজকাল প্রচ্ছদের অভ্রাগো এর চাইতে উষ্ণের কণ্ঠে শ্যামা ফুল ডাকটা বেশি ভালো লাগে। আবার হুট করে উষ্ণকে হারানোর তীব্র ভয় কাজ করে মনের ভেতর। ঠিক 2 বছর আগে যখন জেনেছিল প্রচ্ছদ তার হবে না, তখন এই মুহূর্তের জন্য যেভাবে বুকটা ভারী লেগেছিল, এখন তো প্রতি মুহূর্তেই এমন অনুভব হয় উষ্ণকে হারানোর ভয়। ঠোঁটের কোণে প্রতিনিয়তের মতো সেই বিক্ষিপ্ত হাসিখানা ফুটে উঠল অভ্রার। সেই হাসির সাথেই প্রচ্ছদকে উপহার দিল আরও একটা পাল্টা প্রশ্ন। একটা সময় একটা মানুষকে নিয়ে আমি সারাটা দিন ভাবতাম, অথচ তার চিন্তাতেও আমি ছিলাম না। আজ সেই মানুষটার মুখে হঠাৎ এই কথা কেন? শুধু মুখে নয়, মন থেকে বলছি আজ। জানি না আমি কিছু, কিন্তু আমি ভুলছিলাম, জানি। এতটাই ভুলছিলাম যে ঠিক মানুষটা আমার কাছে ধরা দিল, কিন্তু আমি রাখতে পারিনি।